ইষ্টদেবকে স্মরণ করে শুরু হলো আজকের দিনটা। আজ 11ই জুন 2026। সুপ্রভাত আপনাদের সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের জীবনও একটা নির্দিষ্ট ছন্দেই চলছে, আপনি যেভাবে চান। কিন্তু মানুষ যখন যেভাবে চায় তখন কি আর পুরোটা সেই মতো করে মিলে যায়? বোধহয় নয়। এই যে উচ্ছে গাছগুলো আমি লাগিয়েছিলাম, আমার খুব স্বাদ ছিল যে বাড়ির তৈরি উচ্ছে, মানে বাড়িতে নিজের হাতে তৈরি গাছে ফলা উচ্ছেগুলো কোনো একদিন খাবো, কিন্তু সেটা বোধহয় আর সম্ভব নয়। কারণ এই গাছের ডালপালা যা হয়েছে সবই জানলার বাইরের দিকে, আর যেহেতু জাল লাগানো আছে সেই জন্য বাইরের দিকে হাত বাড়িয়ে যে বাইরে যদি কোনো উচ্ছে হয় সেটাকে পারবো, সেটাও তারও কোনো উপায় নেই। অথচ এদিকে বাইরে দেখছি ফুলও ফুটছে এবং উচ্ছে জালিও এসছে। যাই হোক, যখন এই লঙ্কা গাছে লঙ্কা হবে তখন বোধহয় তার টেস্টটা আমরা পেতে পারবো, কারণ লঙ্কা গাছগুলো তো আর জানলার বাইরে চলে যাবে না। তো যা বলছিলাম যে এখন একটা জিনিস আমি ভীষণভাবে লক্ষ্য করছি যে বাঙালি আগে কিন্তু একটা পলিটিক্যাল ইন্টেলেকচুয়াল জাতি ছিল এবং সেই তকমাটা বাঙালির কাছ থেকে আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছিল। তারপরে আবার এই 2026-এর ভোটের পরে আবার আস্তে আস্তে বাঙালি কিন্তু তার সেই সত্তাটাকে ফিরে পাচ্ছে। এটা কিন্তু একদিক থেকে ভীষণ ভালো একটা ব্যাপার। যাই হোক, দেখা যাক ভবিষ্যতে কি হয়। আমাদের বারান্দার গাছগুলো একই রকম আছে, আপনারা রোজ তো এদের দেখেনি। আজকে নয়নতারা গাছে দুটো ফুল ফুটেছে। আমি ভেবেছি বারান্দার যে বাকি খালি টবগুলো আছে সেগুলো তো নয়নতারা গাছ লাগিয়ে দেবো। আজকে সন্ধেবেলা ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু বিকেলের দিকে এমন মেঘ করে এলো যে সেই বেরোনোর প্ল্যানটাই গেল ভেস্তে। সকালবেলা কফি আর বিস্কিট, তার সঙ্গে একটু কাঁচা হলুদ, এ তো আমার রোজকারের বরাদ্দ। তারপর এসেছিলাম একটু ছাদের গাছগুলোকে একবার দেখলাম। আসলে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর আমার প্রিয় জিনিসগুলোকে একবার খুঁটিয়ে খুঁটিয়ে না দেখলে পরে আমার ঠিক কেমন যেন একটা অস্বস্তি হয়, কেমন যেন একটা নিরাপত্তাহীনতায় আমি ভুগতে থাকি। সেটা আমার বোধহয় একটা মানসিক ব্যাধি, কিছু করার নেই, আমার এরকমই চলে আসছে ছোটোবেলার থেকে। আসলে যেসব জিনিসগুলো আমার কাছে বহু যত্নের, সেগুলোকে মানে কি বলবো, সবসময় নিজের কাছে বা নিজের আয়ত্তের মধ্যে রাখাটাকে আমি বিশেষ একটা প্রয়োজনীয় কাজ বলে মনে করি। আজকেও বাইরের গাছগুলোতে জল দিলাম, কিন্তু এদের নিয়ে আমি এখন একটু টেনশানে আছি, কারণ সামনের সপ্তাহে প্রায় পুরো সপ্তাহটাই, অর্থাৎ মঙ্গলবার থেকে শুরু করে সেই শুক্রবার পর্যন্ত আমি বাড়ি থাকবো না। আমাকে যেতে হবে আসামে, গুয়াহাটিতে অফিসের কাজেই এগুলোর যে কী দশা হবে ভগবান জানে। সুজয়কে বলে যাবো রোজ একবার করে জল স্প্রে করে দিতে, দেখা যাক কী হয়। আর আজকের দিনটা তো একই রকম যাবে বলে মনে হয়। অফিসের কাজের চাপও আছে, তো একটু পরে স্নান করে পুজো পাঠ করে বসে পড়তে হবে অফিসের কাজে। এখন একটা অদ্ভুত ব্যাপার হয়েছে জানেন, এখন কীরকম একটা হয়েছে যে সকাল থেকেই আমার অফিসের কাজগুলো মধ্যেই আমি ঢুকে যাই। এই যে কাজটা করছি এর ফাঁকে ফাঁকে আমি মেইলও চেক করছি, এর ফাঁকে ফাঁকে আমি দু একটা ইম্পর্টেন্ট ফোন কলও করে নিচ্ছি। এমনকি যখন ঠাকুর ঘরে যাই আজকাল, তখন পুজো করতে করতেও মাঝখানে যদি হঠাৎ করে মনে পড়ে যে একটা ইম্পর্টেন্ট জিনিস কাউকে বলার আছে, তখনই তাকে ফোন করে সেটা বলে দিই। আজকে আমার জলখাবারে ছিল দুটো ভেজ স্যান্ডউইচ, তার সঙ্গে একটু সস। স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে ঠাকুরদের পুজো করলাম। আজ তো বৃহস্পতিবার, সুতরাং আজকে ঠাকুরদের জন্য স্পেশাল প্রসাদের ব্যবস্থা ছিল, স্পেশাল ভোগের ব্যবস্থা ছিল কিছু ফল আর মিষ্টি। রোজ তো এরা মিছরিই খায়, সুতরাং আজকে একটু স্বাদ বদল হয়েছে এনাদের সবার। তো ঠাকুরদের কাছে আপনাদের সবার জন্য প্রার্থনা করলাম, তারপরে বসে পড়লাম কাজে। আর এই যে দেখুন, প্রায় 6টা বাজে তখন আমি চলে এসেছিলাম ছাদে। বাইরে এত ভীষণ একটা মেঘ করলো, সেই সঙ্গে সঙ্গে দমকা হাওয়া, যে আজকে তো গাছগুলোতে বিকেলবেলা জলই দিলাম না, কারণ ভাবলাম যদি বৃষ্টি নামে তারপরে আবার যদি জল দিই তাহলে তো গাছগুলোর পক্ষেও সেটা খারাপ হবে। আর ছাদটাও একেবারে কি বলবো, কাদায় ভর্তি হয়ে থাকবে, সুতরাং সেটা না করে আজকে জল দেওয়াটা স্কিপ করলাম। আজকে চারিপাশে এত মেঘ করে এসেছিলো যে ভাবছিলাম যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি শুরু হতে পারে, কিন্তু না, কিছুই হলো না। কালকে সকালবেলা গাছগুলোতে জল দিতে হবে। সুজয়কেও সেই কথা বললাম, ও কাজে যাওয়ার আগে গাছগুলোতে একবার জল দিয়ে যাবে, কারণ সারাদিন ওই প্রখর রোদ এই গাছগুলোকে একেবারে কি বলবো অগ্নিদগ্ধের মতন করে দেয়।
সন্ধেবেলা চলে এলাম ঠাকুর ঘরে, ঠাকুরকে আবার প্রার্থনা জানালাম, আপনাদের সবার সুস্থতা কামনা করলাম। ঠাকুরকে সন্ধেবাতি দিয়ে বসে পড়লাম আপনাদের সঙ্গে আড্ডা মারতে। চলুন শুরু করা যাক। আমাদের বাড়িটা কলকাতার এমনই একটা জায়গায় যেখানে কলকাতার মধ্যে যদি কোনো পলিটিক্যাল আপস অ্যান্ড ডাউনস হয়, আমাদের এখানে তার একটা ইম্প্যাক্ট পড়তে বাধ্য। সেটা যাই হোক না কেন, কেউ আইন অমান্য করুক, কেউ কোনো ধরা পড়ুক, কেউ চুরি করতে গিয়ে ধরা পড়ুক, কেউ কাউকে পুলিশ গ্রেপ্তার করুক, মানে কী যে বলবো, যে এর থেকে কিছুতেই আমরা চোখ ফিরিয়ে থাকতে পারি না। উই হ্যাভ টু রিয়্যাক্ট অন দ্যাট। কালকে ঘটনাটা ছিল সেই দক্ষিণ 24 পরগনার প্রশাসনিক ভবনের অগ্নিকাণ্ড, সেটা নিয়ে তো সারাদিন গেল। তারপরে আজকে সকাল থেকেই একটা সাজো রব যে আজকে কি পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করবে, আজকে হাইকোর্ট থেকে কী নির্দেশ আসবে, সেটা নিয়ে চললো। সেটা নিয়ে চলার পরে সন্ধ্যেবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় 6টা বাজার মনে হয় 5-10 মিনিট আগে উনি ভবানী ভবনে এলেন। আবার সেই হইচই হট্টগোল, কী হবে, চতুর্দিকে স্লোগান, এই সব চললো। ঘটনাটা হচ্ছে এই 2026-এর যে ভোটটা চলে গেল, সেই ভোটটা কিন্তু বাঙালিদের আবার নতুন করে একটা একটা রাজনৈতিক সচেতন জাতি হিসেবে কিন্তু বোধহয় আবার কনভার্ট করতে চলেছে। কেন আমি এই কথাটা বলছি, আমার জন্ম তো ধরুন 1969 সালে। জ্ঞান হওয়ার পর থেকে আমি বড়দের বিভিন্ন আড্ডায়, যদিও সেখানে আমাদের কোনো প্রবেশাধিকার ছিল না বা আমরাও চাইতাম না, আমরা পছন্দও করতাম না, কিন্তু তবুও যেটুকু ভাষা কানে আসতো সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক সচেতনতা। তখন আমার মনে হয় কংগ্রেস শাসন চলছে এবং আমার পরিষ্কার মনে আছে যে যেদিনকে কংগ্রেসের হাত থেকে অর্থাৎ সিদ্ধার্থ শঙ্কর রায়ের হাত থেকে ক্ষমতাটা জ্যোতি বসুর হাতে স্থানান্তরিত হলো, সেই দিনকের যে আবহ বা পরিমণ্ডল, সেটা কিন্তু এই যে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে শুভেন্দু অধিকারীর হাতে ক্ষমতাটা চলে গেল, সেই দুটো দিনের মধ্যে একটা মিল আছে। মিলটা হচ্ছে সেই দিনকেও রাস্তাঘাট একেবারে থমথমে হয়ে গেছিলো। আমার যতদূর মনে পড়ছে, আমি তখন একদমই ছোট, মানে বলতে গেলে ক্লাস 1-1-এও পড়ি না হয়তো সেই সময়। তো সেই জিনিসটা কিন্তু, সেই ট্র্যাডিশনটা বাঙালি মাঝখানে কিন্তু একদমই হারিয়ে ফেলেছিল, যে একটা বুদ্ধিদীপ্ত রাজনৈতিক আলোচনা বা একটা বুদ্ধিদীপ্ত রাজনৈতিক সচেতনতা, সেই বোধটা বাঙালির জীবন থেকে আস্তে আস্তে চলে যাচ্ছিল। এবং এই 2026-এর ভোটটা আমাদের মনে হয় কিছুটা হলেও আমাদের চারিত্রিক একটা পরিবর্তন করতে সাহায্য করছে। সেই প্রসেসটা এখনও চলছে। আজকে বর্ষিয়ান তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি প্রখ্যাত আইনজীবীও বটে, তিনি প্রচণ্ডভাবে অপমানিত হলেন, কারণ তাকে না জানিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মামলায়, অর্থাৎ যে মামলাটা এখন বহু চর্চিত, অর্থাৎ জাল সই করা রেজলিউশন কপি, যেটা স্পিকার মহোদয়ের অফিসে জমা পড়েছে বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে, সেইটা নিয়ে যে মামলাটা চলছিল, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে না জানিয়েই নতুন একজন আইনজীবীকে সেখানে নিযুক্ত করেছেন। এবং শুধু তাই নয়, এতে শ্রী বন্দ্যোপাধ্যায় শুধু যে হতাশ হয়েছেন তা নয়, একজন বর্ষিয়ান দলের নেতা হিসেবে আমার যতদূর মনে পড়ছে যে তৃণমূল কংগ্রেস তখনও ক্ষমতায় আসেনি, তারও আগের থেকে যেসব মামলা মোকদ্দমা চলছিল, এমনকি সিঙ্গুর নন্দীগ্রামের ঘটনার আগেও যে মামলা মোকদ্দমাগুলোর মধ্যে তৃণমূল কংগ্রেসের নাম জড়িয়েছিল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছিল, সেই সমস্ত মামলা মোকদ্দমায় কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। এবং শুধু তাই নয়, তিনি তার কথা অনুযায়ী তিনি 40 বছর ধরে একজন অনুগত সৈনিকের মতো এই দলটির সেবা করে গেছেন বা নেত্রীর পাশে থেকেছেন। তাই দলের কাছ থেকে বা দলের একজন সদস্যের কাছ থেকে এই ধরনের অপমান তার কাছে বাঞ্ছনীয় নয়। তিনি এটা পরিষ্কার বলে দিয়েছেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সিদ্ধান্তে আসতে হবে, তিনি দলের কর্মী হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চান না ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চান। একদিকে একটা রক্তের সম্পর্ক, অন্যদিকে একটা দলীয় সম্পর্ক, একটা সহযোদ্ধার সম্পর্ক। সুতরাং এই দুটোর মধ্যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে একটা সম্পর্ককে বেছে নিতে হবে। এবং তিনি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়
সঙ্গে তার যে সম্পর্ক, অর্থাৎ রক্তের সম্পর্কটাকে তিনি যদি স্বীকৃতি দেন, তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে আর তৃণমূল নেত্রীর সঙ্গে পায়ে পা লাগিয়ে আর কোনো মামলা লড়বেন না। তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গেও তার সম্পর্ক তিনি ছেদ করবেন। সুতরাং আজকে এই দলটার, অর্থাৎ ভোট হয়ে গেছে আপনার গত মাসে 4 তারিখ রেজাল্ট বেরিয়েছে, 4 জুন রেজাল্ট বেরিয়েছে, আর আজকে হচ্ছে আপনার আজকে হচ্ছে 11 তারিখ বোধহয়। হ্যাঁ, ঠিকই বলেছি, আজকে 11ই জুন, অর্থাৎ এই কদিন না, সরি আমি ভুল বললাম, 4 মে রেজাল্ট বেরিয়েছিল, আর আজকে হচ্ছে 11ই জুন, অর্থাৎ 1 মাস 7 দিন, 1 মাস 7 দিন কি 1 মাস 6 দিন এরকম কিছু একটা হবে। এর মধ্যে এই দলটার যে এরকম একটা কঙ্কালসার চেহারা আমাদের চোখের সামনে বেরিয়ে আসবে, সেটা হয়তো আমরা স্বপ্নেও ভাবিনি। সে যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়, এবং যা খারাপ তা চিরতরে হারিয়ে যাওয়াই ভালো। আমি প্রথমেই যেটা বললাম যে এই 2026-এর ভোট একটা জিনিস অন্তত বাঙালিদের করে গেছে, বাঙালিদের শিরদাঁড়াটাকে সোজা করতে শিখিয়েছে, এবং শুধু তাই নয়, বাঙালির রাজনৈতিক মনস্কতা যেটা ছিল, একটা বুদ্ধিদীপ্ত রাজনৈতিক মনস্কতা যেটা ছিল, সেটাকে আবার ফিরিয়ে এনেছে। তাই আজকে এ পর্যন্তই, আর বেশি কথা বাড়াবো না, রাতও হয়ে আসছে। কালকে তো আবার একটা কাজের দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং খুব সচেতনভাবে নিজের যত্ন নেবেন। আর যদি আমার বক্তব্য বা আমার মতামত আপনার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।